আসসালামু আলাইকুম। ইসলাম এবং গণতন্ত্র এই ২ টি শাসন ব্যবস্থা কি একসাথে চলতে পারে? বা ইসলাম একটি ধর্মীয় বিশ্বাস ও ঐশী আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। আর অন্যটি গণতন্ত্র হলো জনগণের ইচ্ছা ও তাদের যে মতামতের ভিত্তিতে গঠিত একটি শাসন ব্যবস্থা। তবে এই ২ ব্যবস্থার মধ্যে আসল পার্থক্যটা কি আসলে? যদি ইতিহাস, বাস্তবতা এবং ভবিষ্যতের প্রেক্ষাপটে কোনটি আধুনিক বিশ্বে টিকে থাকতে পারে এই বিষয় নিয়ে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ঐশী শাসন ব্যবস্থা বা ইসলামী শাসন ব্যবস্থা কি এই সম্পর্কে যদি বলতে যাই, দেখা যাবে ইসলামী শাসন ব্যবস্থা মূলত কোরআন ও হাদিসের উপর ভিত্তি করেই পরিচালিত হয়ে থাকে। তবে যেখানে আল্লাহ এখানে আল্লাহর সার্বভৌম স্বীকৃতি এবং শরীয় আইন সর্বোচ্চ বিধান করা হয়েছে। এই বিধানে মূল নীতিগুলো যদি বলতে যাই, সেখানে দেখা যাবে ঐশী সার্বভৌমত্ব, আল্লাহর বিধান চূড়ান্ত, জনগণের মতামত সীমিত। এখানে ইসলামী শাসন ব্যবস্থায় আল্লাহর বিধানই চূড়ান্ত। এখানে জনগণের বা মানুষের কোনো মতামতের গ্রহণযোগ্যতা নাই। আল্লাহর যে আইন বা ইসলামী যে আইন, আল্লাহ যে আইন তৈরি করেছে, সেই আইনের মধ্যেই আ মানুষ চলতে বাধ্য। ইসলামী আইন ব্যবস্থার মূল বিষয়টা হলো এখানে শরিয়া আইন, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সকল দিকই নির্ধারণ করে। এই শরিয়া আইনের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিকগুলোই নিয়ে বলা হয়েছে। ন্যায় পরণতার যদি কথা বলতে, সেই ক্ষেত্রে দেখা যাবে সেক্ষেত্রে দেখা যাবে ইসলামের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দেয়া হয়। আ এই ইসের মধ্যে পরামর্শের ব্যবস্থা যদি বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে শাসনের ক্ষেত্রে জনগণের মতামত নেয়া হলে তা সীমিত আকারে সীমাবদ্ধ করা আছে এই শরিয়ার আইনের মধ্যে। অন্যদিকে গণতন্ত্রের কথা যদি বলতে চাই, দেখা যাবে যে জনগণের হাতেই এই ক্ষমতা প্রদান করা হয়েছে। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের ক্ষমতা উৎস এবং সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। গণতন্ত্রের যদি মূল নীতিগুলো যদি বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে জনগণের যে সার্বভৌম বিষয়গুলো থাকে, এটা জনগণের ইচ্ছায় চূড়ান্ত সিদ্ধান্ত। জনগণ যখন একত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তাদের সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হয়ে থাকে বা সেইটাই আ পালন করা হয়ে থাকে। আইনের আইনের শাসনের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে আইন সবার জন্য সংবিধান এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তবে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দেখা যায় যে ক্ষমতাসীনের বাস্তবিক পক্ষে এখানে দেখা যায় যে ক্ষমতাসীন আ ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে অনেকটাই এই আইন অনেক সময় শিথিল যোগ্য হয়ে থাকে। তারপরেও গণতন্ত্রের মূল কথা হলো যে আ সবার জন্য আইন স প্রযোজ্য হবে। সবার জন্য সমানভাবে আইন প্রযোজ্য হবে। হিউম্যান রাইট এবং যদি ফ্রিডম এর কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে বাক স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার ব্যাপারে গণতন্ত্র কথা বলে। যেখানে যেকোনো ব্যক্তি তার মতামত প্রকাশ করতে পারবে। ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করতে পারবে। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। বা নারী পুরুষের যে সমান অধিকার নিয়ে কথা বলে, বা সমান অধিকার প্রয়োগ করতে পারবে, এই ব্যাপারে আ স্বীকৃতি প্রদান করা হয়েছে বা এই ব্যাপারে কথা বলতে ক্ষমতা দেওয়া হয়েছে। সেপারেশন অফ পাওয়ার্স এর কথা যদি বলতে যাই, এখানে দেখা যাবে যে ক্ষমতার যে পৃথককরণ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগকে আলাদাভাবে করা হয়েছে বা তাদের যে ক্ষমতা রয়েছে, এটা আলাদাভাবে বিভক্ত করা হয়েছে। এই বিষয়গুলো গণতন্ত্র কায়েম করতে বলা হয়েছে। অনেক সময় ইসলাম ও গণতন্ত্রের যে মূল পার্থক্য রয়েছে, এই বিষয়ে যদি কথা বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে হিস্টোরিক্যালি যে প্রেক্ষাপট রয়েছে, সেখানে দেখা যাবে ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে, সেটা কোনটি টিকে আছে যদি বলতে চাই, গণতন্ত্র না আ শরিয়া আইন। সেক্ষেত্রে ইসলামী শরিয়া আইন বা গণতন্ত্রের মধ্যে কোনটি টিকে আসে পৃথিবীতে, এই কথা যদি বলতে চাই, দেখা যাবে যে ইসলামী খেলাফতের ব্যবস্থা শুরু হয় খেলাফত রাশেদিনের সময়। এটা ৬৩২ থেকে ৬৬১ খ্রিস্টাব্দের সময়ের মধ্যে, যা পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় সাম্রাজ্যের মধ্যে বিস্তার করা হয় তখন থেকে। এবং যে ১৯২৪ সালে যে অটোমান খেলাফতের পতনের পর থেকে বিশ্বব্যাপী গণতন্ত্রের উত্থান ঘটে। এই পরবর্তীতে চলমান থাকার অবস্থায় ১৯২৪ সালে অটোমান খেলাফতের যে পতনের পরে যে বিশ্বব্যাপী বা গণতন্ত্রের উত্থান ঘটে, তখন থেকেই মূলত আধুনিক মুসলিম বিশ্বে ইসলামী শাসন পদ্ধতি আধুনিক মুসলিম বিশ্বে ইসলামী শাসন পদ্ধতি সৌদি আরব, ইরান ও আফগানিস্তানের মতো বেশ কিছু দেশে আ রয়েছে। তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে বা বাস্তবায়ন করে দেয়। গণতন্ত্রের যদি আধিপত্যর কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে ১৯৪৫ সালের পর থেকে জাতিসংঘ, ইউএন ও পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের সর্বস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে বা বিভিন্ন দেশে তারা গণতন্ত্র প্রচার পরিচালনা করে থাকে। গণতন্ত্রের জন্য পশ্চিমা বিশ্বগুলো সোচ্চার রয়েছে বিশ্বব্যাপী। আজকে বিশ্বে প্রায় ৮৫% দেশ কোনো গণতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে যদি বলতে যাই, সেখানে দেখা যাবে যে ইসলাম ও গণতন্ত্র কি
সহাবস্থান করতে পারে, সেক্ষেত্রে যদি বলতে যাই এখানে দেখা যাবে যদি সফল মডেল যদি বলতে যাই, যদি সফল মডেল যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কথা যদি উদাহরণ হিসেবে বলি সেক্ষেত্রে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যে ইসলামী আইন আংশিকভাবে কার্যকর। গণতান্ত্রিক যে কাঠামো রয়েছে এর মধ্যে যে ইসলামী আইনগুলো রয়েছে এর মধ্যে আংশিকভাবে এই রাষ্ট্রগুলোতে কার্যকর হয়েছে। বাকিটা অনেকটাই গণতন্ত্র কিছুটা গণতন্ত্র, কিছু ইসলামিক আইনের উপর কার্যকর করে থাকে। যদি তুরস্কর কথা বলতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে ২০১৬ সালের আগে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের সফল উদাহরণ হিসেবে তারা তুলে ধরেছেন সেখানে। এই যে ব্যর্থ যদি এই ইসলাম ও গণতন্ত্রের যদি ব্যর্থ মডেল যদি বলতে যাই সেক্ষেত্রে বলা যাবে যে পাকিস্তান, ইরান। পাকিস্তান ও ইরান ধর্মভিত্তিক আইন ও গণতন্ত্রের টানাপোড়েনের কারণে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এই রাষ্ট্রগুলোতে। বিশেষ করে পাকিস্তান, ইরান বা বিশেষ করে পাকিস্তান ও ইরানের যে আ ভিন্ন রাজনীতি বা ভিন্ন মতাদর্শতার ২ টির মধ্যে পার্থক্যটা অনেকটা পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে যে ধর্মভিত্তিক আইন একটা বিষয়, আরেকটা হলো গণতন্ত্র। এই যে এই ২ টা একসাথে যদি বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করার চেষ্টা করা হলে তো সেখানে বেশ কিছু তাদের মধ্যে টানাপোড়েনের কারণে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে সেই দেশগুলোতে। আফগানিস্তানে যদি আফগানিস্তানের কথা যদি বলতে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আফগানিস্তানে তালেবানের শাসন ব্যবস্থা কট্টর শরিয়া আইন গণতন্ত্রের বিকাশে বাধাগ্রস্ত করেছে। তারপরেও আ আ বিগত বেশ কিছু বছর আফগানিস্তান যেহেতু আ যুদ্ধ পরিস্থিতি ছিল, এর পরবর্তীতে যুদ্ধ থেকে আ আ ফিরিয়ে যুদ্ধ পরিস্থিতি থেকে অবসর নেওয়ার পর থেকে আফগানিস্তান তারা আবারও শরিয়া আইন প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করেছে এবং তারা সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠা আ করছে বা আইন পরিচালিত করছে বা বাস্তবায়ন করছে। ভবিষ্যতের কথা যদি বলতে যাই সেক্ষেত্রে দেখা যাবে শাসন ব্যবস্থা কোন শাসন ব্যবস্থা আধিপত্য করবে সারা বিশ্বে ইসলামী ইসলামী শরিয়া আইন নাকি গণতন্ত্রের কথা? ইসলামের চ্যালেঞ্জ গুলো যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে আধুনিক বিশ্বে মানবাধিকারের কথা, বাক স্বাধীনতার কথা, লিঙ্গ সমতার মতো ইস্যুগুলো ইসলামের শাসনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে কঠোর শরিয়া আইন আন্তর্জাতিক মানবাধিকারের নীতির সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে বা এই ২ টা আইন একসাথে চলতে পারে না বা সাংঘর্ষিকতা তৈরি করে এই ২ টা আইন। এর মধ্যে গণতন্ত্রের শক্তি যদি বলি সেক্ষেত্রে দেখা যাবে যে গণতন্ত্র তার ফ্লেক্সিবিলিটি ও অ্যাডপ্টের যে যোগ্যতা রয়েছে তার কারণগুলো টিকে আছে। অ্যাডপ্টের যে যোগ্যতা রয়েছে তার কারণগুলো টিকে আছে মানুষের যে মৌলিক স্বাধীনতা নিশ্চিত করে এবং যে জনগণের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হইতে পারে এই নীতিগুলো। তবে কি গণতন্ত্র আসলে চূড়ান্তভাবে বিজয়ী এই বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে বর্তমান বৈদেশিক পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে থাকলেও ইসলামের সামাজিক নৈতিক আদর্শ এখনো অনেকের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিছু গবেষণার কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইসলামিক ডেমোক্রেসি একটি সম্ভাব্য বিকল্প হতে পারে কি এই ইসলামী শরিয়া আইনের পরিবর্তন আসলে হইতে পারবে কি?